সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইনের নতুন একটি টিউটোরিয়াল ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি নোমান ইবনে বিল্লাল। আজকে আমরা ফিজিবিলিটি অ্যানালাইসিসের আরেকটি টপিক নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে কস্ট বেনিফিট অ্যানালাইসিস। কস্ট বেনিফিট অ্যানালাইসিসটা হচ্ছে যে আমরা যখন একটা সিস্টেমের মধ্যে বা আমরা যখন একটা বিজনেস স্টার্ট করব, সেই বিজনেসের মধ্যে আমরা কিছু টাকা ইনভেস্ট করলাম। এখন ইনভেস্ট করার পর আমি সেখান থেকে কেমন বেনিফিটস পাচ্ছি, সেই বেনিফিটের কী ধরনের বেনিফিট পাচ্ছি এবং আলটিমেটলি আমার সেই ইনভেস্টেড টাকাটা উঠতে আমার কত মাস সময় লাগছে, এই সব কিছুই আমরা কস্ট বেনিফিট অ্যানালাইসিসের মধ্যে দেখে থাকি। তো চলুন শুরু করি। এখানে যেমন বলছে যে নিডেড টু ফাইন্ড দ্য ইকোনমিক ফিজিবিলিটি অফ প্রপোজড সলিউশন, যে যেই আমি টাকাটা ইনভেস্ট করব, যে আমার যে কস্টটা থাকবে সেই কস্টটা আমি কিভাবে আবার ব্যাক আনতে পারবো, আমি সেখান থেকে কিভাবে আমি প্রফিটটা আনতে পারবো, আমার প্রফিট মার্জিনটা কিভাবে আমি আরও বড় করতে পারবো, সেটাই এখানে আলোচনা করা হয়। এইটার তিনটাভাবে আমাদের কস্ট আছে। একটাকে আমরা বলি ডাইরেক্ট কস্ট, একটাকে আমরা বলি ইনডাইরেক্ট কস্ট। ডাইরেক্ট কস্টটা হচ্ছে যে আমরা সাপোজ কোনো একটা বিজনেস স্টার্ট করব, সেই বিজনেসের জন্য আমার কিছু কম্পিউটার্স লাগতে পারে, আমার কিছু সফটওয়্যার লাগতে পারে, আমার কিছু ম্যান পাওয়ার লাগতে পারে, আমার ম্যাটেরিয়ালস লাগতে পারে। এই সব কিছু কেনাকাটা করতে আমার যে পরিমাণ টাকা লাগবে সেগুলোকে আমরা বলতেছি ডাইরেক্ট কস্ট। আর ইনডাইরেক্ট কস্টটা হচ্ছে যে ফর এক্সাম্পল আমি আমার কিছু মানুষকে বা আমার কিছু ওয়ার্কারকে আমি ট্রেনিংয়ে পাঠালাম, তারা 3 মাস ট্রেনিং করে এসে দেন আমার কোম্পানিতে কাজ করবে। এই যে তারা 3 মাস ট্রেনিং করতে গেল, তাদের আমার যে খরচটা আছে, তাদেরকে আমার খরচ দিতে হবে, সেই খরচটাকে আমরা বলবো হচ্ছে ইনডাইরেক্ট কস্ট, যেটা কিন্তু আমার কোম্পানির সাথে ডাইরেক্টলি কানেক্টেড না। আমি সেখানে ইনভেস্ট করলাম এবং 3 বা 4 মাস পর সেখান থেকে আমি জিনিসটাকে কাজে লাগাতে পারবো। সো ওইগুলোকে বলবো হচ্ছে আমরা ইনডাইরেক্ট কস্ট, যে টাইম স্পেন্ড বাই পার্সন অ্যান্ড ডেটা গেদারিং। তাদেরকে আমি কোনো একটা জিনিসের জন্য পাঠালাম এবং পরে হয়তো আমি সেখান থেকে আমার একটা রেভিনিউ জেনারেট করতে পারবো, সেগুলো ইনডাইরেক্ট কস্ট। আর ডাইরেক্ট হচ্ছে আমি ডাইরেক্ট যখন আমার বিজনেসের মধ্যে যে উপাদানগুলো আমার দরকার পড়ছে সেগুলো আমি কেনাকাটা করতেছি, সেগুলোকে আমরা বলছি ডাইরেক্ট কস্ট। এখন হচ্ছে বেনিফিট কস্ট। আমি ইনভেস্ট করলাম, করার পর আমার বেনিফিটটা আসলো। বেনিফিটকে আমরা আবার দুই ভাগে ভাগ করি, একটাকে আমরা বলি ফিজিক্যাল আর একটাকে আমরা বলি ইনট্যাঞ্জিবল। ফিজিক্যালটা হচ্ছে যেটা আমরা মেজার করতে পারি। ফর এক্সাম্পল আমি হচ্ছে 10 টাকা দিয়ে একটা পেন কিনলাম, 15 টাকা দিয়ে সেটা সেল করে দিলাম। এই যে আমি যেটা মেজার করতে পারতেছি, আমার এখানে 5 টাকা লাভ হলো, এগুলোকে আমরা বলছি ফিজিক্যাল বেনিফিট, যে আমি ইনস্ট্যান্ট আমি সেই লাভটা আমি পেয়ে গেলাম। আর ইনট্যাঞ্জিবল জিনিসটা হচ্ছে যেটা হয়তোবা আমি ইনস্ট্যান্ট পাবো না, যেটা হয়তোবা আমার কোম্পানির বা আমার বিজনেসের একটা ফেস সবার সামনে দাঁড় করাবে, একটা ভালো একটা ফেস সবার সামনে দাঁড় করাবে পরবর্তীতে, যাতে মানুষ আমার কোম্পানি থেকে তারা কিছু কেনাকাটা করতে পারে, সেগুলোকে আমরা বলি ইনট্যাঞ্জিবল। ফর এক্সাম্পল এখানে বলছে যে বেটার ম্যানেজমেন্ট বা বেটার ইউজার স্যাটিসফ্যাকশন। আমি ভালো একটা সার্ভিস আমি আমার ইউজারকে দিচ্ছি, দেওয়ার পর সেই ইউজার আমার সার্ভিস থেকে সে কিন্তু স্যাটিসফাইড। সো সেই যে স্যাটিসফাইড হলো, এতে কিন্তু আমার কোনো ফিজিক্যাল আমার কোনো লাভ নাই, বাট একজন ইউজার যখন সেখান থেকে স্যাটিসফাইড হবে, সে হয়তো বা নেক্সট টাইম আমার এখান থেকে কিন্তু সার্ভিসটা নেবে, অথবা সে আরও 5 জনকে বলবে আমার এখান থেকে সার্ভিসটা নেওয়ার জন্য। সো এগুলো কিন্তু ফিজিক্যাল না, এগুলোকে আমরা বলবো হচ্ছে ইনট্যাঞ্জিবল, যে ইউজার যখন স্যাটিসফাইড হবে সে বারবার আমার কাছ থেকে সার্ভিসটা নিবে, সে অন্য আরও 5 জনকে বলবে যে আমার এখান থেকে সার্ভিসটা নেওয়ার জন্য। সো সেগুলাই হচ্ছে ইনট্যাঞ্জিবল। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। এরপর আমরা যদি এই যে এখানে বেনিফিট, ইনডাইরেক্ট, ইনট্যাঞ্জিবল এগুলো সব কিছুর ব্যাখ্যা বলা আছে। ইনডাইরেক্ট ইনক্রিজড ওয়ার্ক ডান উইথ সেম হিউম্যান রিসোর্সেস, কিছু হিউম্যান রিসোর্স থেকে আমরা সেই ইনডাইরেক্ট কস্টিংটা করে থাকি। আর ইনট্যাঞ্জিবল কি ছিল? বেটার সার্ভিস টু কাস্টমার, কাস্টমারকে বেটার সার্ভিস দেওয়া, সুপিরিয়র প্রোডাক্ট কোয়ালিটি, প্রোডাক্টের কোয়ালিটি যাতে ভালো করা, অ্যাকুরেট, রিলায়েবল, টাইমলি, আপ টু ডেট, স্ট্র্যাটেজিক, ট্যাকটিক্যাল, অপারেশনাল ইনফরমেশন টু ম্যানেজমেন্ট। তার মানে এখান থেকে কিন্তু আমি ডাইরেক্ট কোনো লাভ পাচ্ছি না, ডাইরেক্ট আমার রেভিনিউ আসতেছে না, বাট আলটিমেটলি আমার কোম্পানিটা সবার সামনে একটা ভালো ফেস দাঁড় করাচ্ছে, যে আমার কোম্পানিটা হচ্ছে অনেক বেশি ভালো সার্ভিস দিচ্ছে তার কাস্টমারদের, অনেক অ্যাকুরেট, দেন হচ্ছে তাদের কোয়ালিটি অনেক ভালো, দেন আপ টু ডেট সব কিছু ইনফরমেশন দিচ্ছে। এই যে আমার একটা ভালো ফেস সবার সামনে দাঁড় করাচ্ছে, পরবর্তীতে মানুষরা কিন্তু এখান থেকে সার্ভিস নিবে। সো এগুলোকে আমরা বলবো হচ্ছে ইনট্যাঞ্জিবল। সো এখন আমাদের এই যে 3 পপুলার টেকনিক্স অফ এক্সেস ইকোনমিক ফিজিবিলিটি, আমরা এখন এগুলোকে গণনা করার জন্য 3টা ওয়েতে আমরা করে থাকি। একটাকে আমরা বলি যে পে ব্যাক অ্যানালাইসিস, একটাকে আমরা বলি নেট প্রেজেন্ট ভ্যালু, আর একটাকে আমরা বলি রিটার্ন অন ইনভেস্টমেন্ট। এই 3টা এখন আমরা একটু আলোচনা করি। প্রথমে হচ্ছে যে পে ব্যাক অ্যানালাইসিস। পেব্যাক অ্যানালাইসিসটা হচ্ছে গিয়ে যখন আমরা ইনভেস্ট করলাম, এখন ইনভেস্ট করার পর সেখান থেকে তো অবশ্যই আমার একটা লাভ আসবে, আমার একটা বেনিফিট আসবে। সেই যে টেকনিক মানে আমি কোন টেকনিকে আমার সেই ইনভেস্টমেন্টটাকে আমি আবার উঠাতে পারবো, আমি আমার বেনিফিট করতে পারবো, সেটাকে আমরা বলবো হচ্ছে পেব্যাক অ্যানালাইসিস।
আবার যদি একটু বলি যে আমি ইনভেস্ট করলাম, এখন ইনভেস্ট করার পর কোন টেকনিকটা যদি আমি ফলো করি এটার রেভিনিউ জেনারেট করতে পারবো, অনেক বেশি রেভিনিউ জেনারেট করতে পারবো, এগুলোই হলো পেব্যাক অ্যানালাইসিস। আর পেব্যাক পিরিয়ডটা হলো যে আমি ইনভেস্ট করলাম, এখন ইনভেস্ট করার পর সেই ইনভেস্টের সমান পরিমাণ টাকা উঠাতে আমার কত মাস সময় লাগবে সেটাকে আমরা বলবো পেব্যাক পিরিয়ড। ফর এক্সাম্পল, আমি আমার একটা বিজনেসের জন্য আমি 1 লাখ টাকা ইনভেস্ট করলাম, এবং 1 লাখ টাকা ইনভেস্ট করার পর প্রতি মাসে আমার 10,000 টাকা করে আমার লাভ হচ্ছে। এখন কত মাস লাগবে তাহলে আমার 1 লাখ টাকা ওঠানোর জন্য? আমার লাগবে হচ্ছে 10 মাস। তার মানে এই 10 মাসটাই হলো আমার পেব্যাক পিরিয়ড, যে আমার ইনভেস্ট করলাম যত টাকা, সেই ইনভেস্টের টাকাটা ব্যাক আসতে আমার কত মাস সময় লাগছে সেটাকে আমরা বলবো পেব্যাক পিরিয়ড। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, কেস স্টাডি অফ হোস্টেল ম্যানেজমেন্ট সিস্টেম। এখানে তারা বললো যে তাদের কস্ট হচ্ছে পিসি, ইউপিএস, প্রিন্টার, সিস্টেম অ্যানালিস্ট, প্রোগ্রামার, এখানে হচ্ছে তাদের কস্টিং আছে। এখন এই কস্টিংটা কত? 70,000, 60,000, 1,30,000। তার মানে এই 1,30,000 হচ্ছে তাদের ইনভেস্ট। এখন তাদের বের করতে হবে যে এই ইনভেস্টটা উঠাতে তাদের কত টাকা, কত মাস সময় লাগবে। সো এখানে বলছে যে কস্ট রিকিউরিং, স্টেশনারি, মেনটেন্যান্স, ফ্লফি 2,000 পার মান্থ, মানে 2,000 টাকা তাদের প্রতি মাসে ব্যয় করা লাগছে এই সিস্টেমটাকে ভালোভাবে রান করানোর জন্য। আর তারা বেনিফিটটা কিভাবে নেবে? ইনভেন্টরি রিডাকশন 5% অফ ম্যাচ বিল অফ 400 স্টুডেন্ট, মানে প্রতি মাসে 4,000 স্টুডেন্ট থেকে 5% করে তারা নিচ্ছে, এবং তাদের ডেইলি রেট হচ্ছে 45 টাকা। সো 45 টাকার সাথে আমরা 0.05টা মাস হচ্ছে 30 দিন, স্টুডেন্ট হচ্ছে 400 জন, 27,000 টাকা হলো আমার স্টুডেন্ট সেভিংস মানে বেনিফিট। এরপর ট্রান্সপোর্ট কস্ট সেভিং 800 টাকা পার মান্থ। সো সেক্ষেত্রে আমার আসতেছে হচ্ছে 5,400 টাকা, আর সেভিং ডিউ টু আর্লি কালেকশন হচ্ছে 540 টাকা। এখন এই 27,000, 5,400, 540 এটা আমি এখন যোগ দিয়ে দিলে আমি দেখতে পারবো যে আমার মাসে কত টাকা আমার লাভ হচ্ছে। মাসে লাভটা হচ্ছে তাহলে 33,740 টাকা। এই যে 33,440 টাকা হচ্ছে আমার মাসের লাভ। সেখান থেকে আমি 2,000 টাকা কিন্তু আমার প্রতি মাসে খরচ করা লাগতেছে। সো সেখান থেকে আমি 2,000 টাকা বিয়োগ দিয়ে দিই, আমার আসলো 31,740 টাকা। সো এইটা হলো আমার বেনিফিট, মাসের বেনিফিট, মান্থ বেনিফিট। এখন এই বেনিফিট থেকে তাহলে আমি দেখব কিভাবে, যদি আমি আমার টোটাল কস্টটা থেকে এই 31,740কে ভাগ দিয়ে দেই, তাহলেই তো আমি আমার কত মাস পর আমি এই 1,30,000 টাকা উঠাতে পারবো সেই জিনিসটা চলে আসবে। সো এই যে 1,30,000 ভাগ 31,740, 4.1 মান্থ, দ্যাট মিনস 4.1 মান্থ পর আমি 1,30,000 উঠাতে পারবো যেটা আমি ইনভেস্ট করেছিলাম। সো এটাই হচ্ছে আমার পেব্যাক পিরিয়ড। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। এখানে একটা দেওয়া আছে যে এই যে 1,30,000 থেকে তার যদি ইন্টারেস্ট হয় 1,900 টাকা, তাহলে যদি 29,790 টাকা হয় তার 4.4 মান্থ সময় লাগবে। সো এটা গেল পেব্যাক অ্যানালাইসিস। এখন যদি আমরা দেখি একটু নেট প্রেজেন্ট ভ্যালু। নেট প্রেজেন্ট ভ্যালু জিনিসটা হচ্ছে যে একটা কোম্পানির বর্তমান মার্কেট ভ্যালু হচ্ছে যে একটা কোম্পানি তার বর্তমানে একটা কোম্পানি কত টাকা লাভ করতেছে সেটাকেই বলা হয় একটা কোম্পানির মার্কেট ভ্যালু। আরেক কথায় বলি প্রেজেন্ট ভ্যালু। তার মানে একটা কোম্পানি 1 লাখ টাকা থেকে শুরু করলো এবং 5 মাস যাওয়ার পর সে দেখলো যে তার কোম্পানির লাভ হচ্ছে 1,50,000 বা 1,60,000 টাকা। সো এই যে একদম লাস্ট মান্থে তার 1,50,000 বা 60,000 টাকা লাভ হচ্ছে, এটাকেই আমরা বলি হচ্ছে তার প্রেজেন্ট ভ্যালু, বর্তমানে সে কত টাকা লাভ করতেছে। এখানে নেট ভ্যালু বলতে এটাই বোঝাচ্ছে যে একটা কোম্পানি ধরলাম যে 6 মাস পর সে মূলত কত টাকা লাভ করতেছে সেটার উপর তার কোম্পানির মার্কেট ভ্যালুটা দাঁড় করানো হবে। এখানে বলছে অ্যাকাউন্টস ফর ফ্যাক্ট ইন মান্থ। এটার জন্য আমাদের 3টা জিনিস লাগবে, একটাকে আমরা বলি আর, এন এবং এক্স। আরটা হচ্ছে ইন্টারেস্ট রেট ইন পার মান্থ, যে একটা মাসে তার লাভের তার ইন্টারেস্টটা কতটুকু, তার বেনিফিটের ইন্টারেস্টটা কতটুকু সেটা হচ্ছে পার্সেন্টেজে আমাদেরকে বের করতে হবে। ফর এক্সাম্পল যদি 3% দেওয়া থাকে তাহলে আমরা ইউজ করবো 0.03, এটা আমরা ইউজ করবো। দেন নাম্বার অফ মান্থ, কোন মাসের আমরা হিসাব করতেছি, আমি কি 4th মান্থের হিসাব করতেছি নাকি 5th মান্থের হিসাব করতেছি, সেই জিনিসটাও কিন্তু আমাকে দেখাতে হবে। দেন হচ্ছে আমার বেনিফিট, এক্স হচ্ছে বেনিফিট। তার মানে আমাদের সূত্রটা হচ্ছে প্রথমে আমরা দেখবো যে বেনিফিট, উপরে থাকবে হচ্ছে আমাদের বেনিফিট, আর নিচে হবে আমাদের 1 প্লাস আর, দ্যাট মিনস 1 প্লাস ইন্টারেস্ট রেট টু দি পাওয়ার মান্থ। এই সূত্রটা যদি আমরা বসাই তাহলে একটা কোম্পানির আমরা নেট প্রেজেন্ট ভ্যালু আমরা বের করতে পারবো। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে প্রেজেন্ট ভ্যালু মেথডের। যেমন প্রথমে সে ইনভেস্ট করলো কত টাকা, 1,30,000 টাকা সে ইনভেস্ট করলো, করার পর তার দেখা যায় যে তার প্রথম মাসে লাভ হলো কত, 31,271 টাকা। 2 নাম্বার মাসে দেখলো যে তার লাভ হলো, প্রথম মাস আর 2 নাম্বার মাস মিলে তার লাভ হচ্ছে 62,080 টাকা। 3 নাম্বারে 92,000 টাকা, 4 নাম্বারে 1,22,000 টাকা। এখনও কিন্তু তার ওই যে যত টাকা ইনভেস্ট করেছিল সেটা কিন্তু উঠে নেই। যখন আমি 5th মান্থে গেলাম, তার
ইনভেস্ট আসলো কত 1,51,000 টাকা। দ্যাট মিনস এখন কিন্তু তার ইনভেস্টের থেকে বেশি টাকা কিন্তু চলে আসছে। দ্যাট মিনস এইটাই হলো তার আমি যদি বলি যে প্রেজেন্ট ভ্যালু মেথড, যে তার ইনভেস্ট থেকে কিন্তু এখন তার বেশি টাকা জেনারেট হয়ে গেছে। সেভাবে চাইলে আমি জিনিসটাকে সাজাতে পারবো। আমরা যদি একটা এক্সাম্পলের মাধ্যমে করার ট্রাই করি, তা আমরা একটা এক্সাম্পল দেখি। যেমন আমরা এই এক্সাম্পলটা দেখি। এখানে বলছে যে আ কোম্পানি ইজ প্ল্যানিং টু ইনভেস্ট আ নিউ পিস অফ মেশিনারি দ্যাট উইল জেনারেট মান্থলি ক্যাশ ইনফ্লো ওভার দ্য 8 মান্থ। তার মানে 8 মাসের আমরা জিনিসটা বের করব যে 8 মাসে সে কত টাকা তার নেট ভ্যালু হয়েছে। দ্য এক্সপেক্ট ক্যাশ ভ্যালু ফর ইচ অফ দ্য নেক্সট 4 মান্থ আর 5,000 এবং 6,000 রেসপেক্টিভলি ফর 4 মান্থ ইচ। দ্যাট মিনস 8 মাসের যখন আমরা হিসাব করতেছি, প্রথম 4 মাসে সে লাভ করছে হচ্ছে 5,000 টাকা এবং পরের 4 মাসে সে লাভ করছে হচ্ছে 6,000 টাকা। এটা কিন্তু 4 মান্থ ইজ, যে প্রথম মাসে 4,000 টাকা 5,000 টাকা লাভ করলো, 2 নম্বর মাসে আবার 5,000। আমরা দেখবো হচ্ছে যে আমাদের গিভেন কোন কোন ভ্যালুগুলো ছিল। সো আমি জিনিসটাকে লিখে ফেলবো যে আমাদের গিভেন কী কী দেওয়া ছিল। আমাদের দেওয়া ছিল হচ্ছে আর দেওয়া ছিল 3%, সো আমরা সেটাকে 0.03 লিখবো। দেন আমার দেওয়া ছিল এন 1 থেকে 8 নাম্বার মান্থ পর্যন্ত। দেন আমার ক্যাশ ফ্লো ছিল, ক্যাশ ফ্লো কত ছিল, যে প্রথম 1 থেকে 4 নাম্বার মাসে আমাদের 5,000 এবং 5 থেকে নিয়ে 8 নাম্বার মাসে আমাদের 6,000। সো এখন জাস্ট সুন্দর করে আমাদের জাস্ট সূত্রের মধ্যে বসাবো এবং আমাদের ভ্যালুগুলো বের করব। লাইক আমাদের সূত্রটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু ইকুয়ালস টু, উপরে থাকবে হচ্ছে আমাদের এক্স যেটা হচ্ছে বেনিফিট এবং নিচে হচ্ছে 1 প্লাস আর টু দি পাওয়ার এন। এখন আমি জাস্ট আমার ভ্যালুগুলোকে বসাবো, প্রত্যেকটার জন্য 8 বার আমি ভ্যালুটা বসাবো। PV1 জন্য এক্স ছিল কত 5,000, নিচে যাবে কত 1 প্লাস 0.03 টু দি পাওয়ার প্রথম মাস 1 নাম্বার মান্থ ইকুয়ালস টু কত আসতেছে, আসবে হচ্ছে 4,854.37। সেটা হচ্ছে প্রথম মাসের ক্ষেত্রে। তেমনি আমি 2 নাম্বার মাসের ক্ষেত্রে লিখবো PV2 ইকুয়ালস টু, উপরে 5,000 যাবে 5,000, নিচে হচ্ছে 1 প্লাস 0.03 2 নাম্বার মাসের জন্য 2, সো এটা ভ্যালু আসবে হচ্ছে 4,714.92। এভাবে PV3 এর জন্য লিখবো, আর এভাবে PV4 এর জন্য লিখবো। 5,000 থাকবে, শুধু চেঞ্জ হবে, 2 এর জায়গায় 3 বসবে, এখানে 2 এর জায়গায় 4 বসবে। এখন PV5 এর ক্ষেত্রে কি, PV5 থেকে বলছে তার বেনিফিটটা হবে এখন 6,000। সো PV5 থেকে এখন আমাকে উপরে বসাতে হবে 6,000, 1 প্লাস 0.03 অ্যান্ড উপরে হবে 5 নাম্বার মাস, সো 5। সো এটার রেভিনিউটা আমার আসতেছে হচ্ছে 5,171.59। তেমনি আমার PV6 এর ক্ষেত্রেও সেম, PV6 এখান থেকে আসবে হচ্ছে উপরে 6,000, নিচে 1 প্লাস 0.03 টু দি পাওয়ার 6 ইকুয়ালস টু আসতেছে 5,016.12। তেমনি PV7 এর ক্ষেত্রেও বের করব আমরা, এভাবে PV8 এর ক্ষেত্রেও সেমভাবে আমরা বের করব, জাস্ট চেঞ্জেস হবে মাসে, এখানে 7 হবে PV7 এর জন্য, PV8 এর জন্য এখানে জাস্ট 8 হবে। এখন যখন আমি এই 8টা বের করে ফেলবো, এখন আমার যেটা করতে হবে, এখন করতে হবে হচ্ছে সাম, যোগ করতে হবে। সবগুলো যদি আমি যোগ করে ফেলি তাহলেই আমার টোটাল প্রেজেন্ট ভ্যালুটা বের হয়ে যাবে। সো আমাদের টোটাল প্রেজেন্ট ভ্যালু কি করব, জাস্ট PV1 প্লাস PV2 প্লাস PV3 প্লাস PV4 এরকম PV8 পর্যন্ত আমরা লিখবো। তাহলে সবগুলো ভ্যালু বসানোর পর আমাদের ভ্যালুটা আসবে অ্যাপ্রক্সিমেটলি 38,353.96 এরকম একটা ভ্যালু আসবে। তার মানে এটাই হবে কি আমার প্রথম 8 মাসের টোটাল প্রেজেন্ট ভ্যালু ওই কোম্পানিটার জন্য। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। এখানে তেমন কিছুই না, জাস্ট আমরা সূত্রটা বসাবো, সূত্রের মধ্যে ভ্যালুগুলো বসাবো এবং যতগুলো ভ্যালু বের হবে আলটিমেটলি সবগুলোকে আমরা যোগ করে দিব, দ্যাটস ইট। এখানে তেমন আর কিছুই নাই। এখানে একটা টপিক আছে সিস্টেম প্রপোজাল স্ট্রাকচার। এখানে মেনলি বলা আছে যে আমাদের কিভাবে একটা সিস্টেমের জন্য আমি কোন কোন কাজগুলো মেনলি করছি। আমরা ডাটা ফ্লো ডায়াগ্রামটা আমরা দেখেছিলাম, আমরা DFD দেখেছিলাম, এছাড়া আমাদের যে কস্ট বেনিফিট অ্যানালাইসিস দেখেছিলাম, টেকনিক্যাল অপারেশনাল ফিজিবিলিটি অ্যানালাইসিস, এই সব কিছু কিন্তু আমরা দেখেছিলাম। সো এই হচ্ছে আজকের টপিক, আমাদের কস্ট অ্যানালাইসিস। আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট সেকশনে করবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।